একটা যুদ্ধ অথবা একটা নিউক্লিয়ার হলোকাস্ট যেটা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেয়, এবং কিছু পয়সাওয়ালা মানুষ যারা টাকার জোরেই নিজেদের জন্য একটা সেফ, একটা নিরাপদ স্থান বেছে নেয়, যেটাকে তারা ভল্ট নাম দিয়েছে, মাটির নিচে। দেশের বিভিন্ন প্রান্তে এরকমই 144টা ভল্ট রয়েছে, যেখানে অবশ্যই কিছু পয়সাওয়ালা মানুষরাই ঠাঁই পেয়েছে। তবে যে দুনিয়াটাকে তারা ছেড়ে এসেছে সেটা কি আর আগের মতন রয়েছে? সময় তো প্রায় কেটে গেছে। যে কটা মানুষ বেঁচে গেছে তারা আর আগের মতন নেই। শুধু মানুষ না, জীব জন্তু তারাও অনেক এভলভ করে ফেলেছে, তারা পরিবর্তন হয়ে গেছে। সেই যে সারফেস ওয়ার্ল্ড অর্থাৎ মাটির উপরের দুনিয়াটা, যেটাকে এখন ওয়েস্টল্যান্ড বলা হয়, কারণ সব কিছু ধ্বংস হয়ে গেছে, সেখানে নিয়মকানুন বলে কিছু নেই। তবে ঘটনা তো জাস্ট এইটুকু না, লড়াইটা হচ্ছে এখানে ক্ষমতার। যে কারণেই তো যে পরমাণু বিস্ফোরণগুলো হয়েছিল, যেটাকে তারা দ্য গ্রেট ওয়ারও বলতো, সেটা কি আদৌ যুদ্ধ ছিল নাকি মানুষদের কোনো প্রি প্ল্যান্ড এক্সপেরিমেন্ট? কারণ এটা তো নতুন কিছু না যে মানুষেরা নিজ স্বার্থের জন্য বা নিজস্ব আইডিওলজি অন্যের উপরে চাপানোর জন্য বহু নিরীহ মানুষের বলিদান দিয়েছে। ওয়েল, কথা হচ্ছে ফলআউট টিভি সিরিজটাকে নিয়ে। হয়তো অনেকেই জানেন যে এটা একটা গেম অ্যাডাপ্টেশন, একটা গেম থেকে বেস করে এই সিরিজটাকে তৈরি করা হয়েছে, এবং এটা নতুন কিছু না। আপনি রেসিডেন্ট ইভিল বলতে পারেন, আপনি উইচার বলতে পারেন, এরকম অনেক কিছু রয়েছে যেখানে আগে গেম থেকে তারপর টিভি সিরিজ বা সিনেমা তৈরি হয়েছে। এবং আপনারা যারা যারা ভিডিও গেম খেলতে পছন্দ করেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো ফলআউট গেম সিরিজটাকে খেলার জন্য। ওয়ান অফ মাই ফেভারিট গেম সিরিজ। তো আর সময় নষ্ট করছি না। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ফলআউট টিভি সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। আমরা কুপার হাওয়ার্ড নামক একজন অভিনেতাকে দেখতে পাই, যে পার্ট টাইম কিছু ইনকামের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্মদিনে গিয়ে মানুষদের মনোরঞ্জন দেয়, এবং তার পরিবর্তে অল্প কিছু ইনকামও হয় তার। সো এরকমই কুপার গেছে সেই স্টিফেন ফ্যামিলিতে, সেই বাড়ির বাচ্চার জন্মদিন। কুপারের সাথে তার ছোট মেয়ে জেনিও রয়েছে। কুপারের কাজ অলমোস্ট শেষ, সে তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে। অন্যদিকে খবরের চ্যানেলে যুদ্ধ নিয়ে নানান আলোচনা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে সেই সময় পৃথিবীতে রিসোর্স একেবারে কমে এসেছে, তাই অল্প কিছু রিসোর্সের জন্য যুদ্ধ হওয়াটা খুবই স্বাভাবিক। আর যার কারণে অলরেডি একটা যুদ্ধ হয়েও গেছে, যেটাকে সিনো আমেরিকান ওয়ার বলা হয়, অর্থাৎ পিপলস রিপাবলিক অফ চায়না এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ। এবং সেটারই প্রভাবে এখানে আর একটা যুদ্ধ শুরু হয়, যেটাকে দ্য গ্রেট ওয়ার বলা হয়। এই যুদ্ধের কোনো আগামবার্তা আসেনি, মানুষেরা কোনো খবর পায়নি, জাস্ট শহরে র্যান্ডামলি পরমাণু বিস্ফোরণ করানো হয়। মানুষেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে। তবে যেমনটা বলেছিলাম, পয়সাওয়ালা মানুষরা তারা টাকার জোরে একটা নিরাপদ স্থান কিনে রেখেছে, যেটার নাম হচ্ছে ভল্ট। যাদের টাকা নেই তারা সেই ভল্টে জায়গা পায়নি। সো সব কিছু ধ্বংস হয়ে যায়। আর ঠিক তার 219 বছর পর এখান থেকে আসল গল্পটা শুরু হয়। আমরা যে স্থানটা দেখতে পাই এটা হচ্ছে ভল্ট 33। তো সেই ভল্টে একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে লুসি। লুসি হচ্ছে এই গল্পের মেন চরিত্র। গল্পের শুরুতেই লুসি জানিয়ে দেয় যে এই ভল্টে তাদের কি কি কাজ, কত ধরনের ট্রেনিং নেওয়া ইত্যাদি তাদেরকে করতে হয়, এবং সব থেকে বড় কাজ হচ্ছে তাদের নিয়ম মেনে চলা। এটাই তাদেরকে শেখানো হয়েছে অ্যাকচুয়ালি। যেখানে সেই উপরের দুনিয়াতে নিয়ম কানুন বলে কিছু নেই, মানুষেরা জন্তুর মতন বসবাস করে। তবে এই ভল্ট ডোয়ালার্সরা যারা এই ভল্টে বসবাস করে তারা তাদের থেকে কিভাবে আলাদা? কারণ এরা মানুষদের মতন কিছু নিয়ম কানুন মেনে চলে। এরকমটাই এই ভল্টবাসীদের শেখানো হয়েছে। সো লুসি তার পিতা হ্যাঙ্কের সাথে বসবাস করে, এবং লুসির বিয়ে তাদের পার্শ্ববর্তী ভল্ট, যেটা নাম হচ্ছে ভল্ট 32, সেখান থেকে একটা ব্রিডার জোগাড় করা হয়েছে। দেখুন, এই ব্যাপারটা আবার এই সিরিজে বলেনি, তবে আমি গেমটা খেলেছি যেহেতু সেই জন্য জানি। এই ভল্টের মধ্যে বেশি মানুষ বসবাস করতো না আগে। ভল্টের মধ্যে মানুষের জনসংখ্যাটা ধীরে ধীরে বেড়েছে, এখন মানুষ কম, তারা প্রজনন করেছে, এইভাবেই মানুষদের সংখ্যা বেড়েছে। সো এই হিসাব করে দেখলে একটা ভল্টের মধ্যে অধিকাংশ মানুষদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে। সেই কারণেই তো তাদের সঙ্গী বেছে নেওয়ার জন্য পার্শ্ববর্তী ভল্টে যেতে হয়। তো যাই হোক, পার্শ্ববর্তী ভল্ট থেকে আর একটা ব্রিডারকে জোগাড় করা হয়েছে, যে হচ্ছে লুসির স্বামী, যার নাম হচ্ছে মন্টি। বাই দ্য ওয়ে, এই ভল্টের যে দেখাশোনা করে, যে লিডার, তাদেরকে ওভারসিয়ার বলা হয়। লুসির পিতা হ্যাঙ্ক হচ্ছে 33 নম্বর ভল্টের ওভারসিয়ার, এবং 32 নম্বর ভল্টের ওভারসিয়ার হচ্ছে লি মোল্ডেভার নামক একজন মহিলা। এখানে একটা ম্যারেজ সেরেমনি হবে, আর এই বিয়ের মাধ্যমে দুটো ভল্টের মধ্যে বন্ধুত্বও হবে, মানুষদের মধ্যে সম্পর্ক বাড়বে, যার ফলে ব্যবসা বাণিজ্যও তৈরি হবে। লুসির একটা ছোট ভাই রয়েছে যার নাম হচ্ছে নর্ম। এই ছেলেটার মধ্যে কিউরিসিটি আমরা প্রথম থেকেই দেখতে পারি। ওই যে কিছু মানুষ হয় না যে সবকিছুতেই সন্দেহ করে, এবং এই ম্যারেজ সেরেমনিতেও সে কিছু সন্দেহজনক জিনিস লক্ষ্য করেছে। সে চুপচাপ সেই ভল্ট 32-তে চলে যায় এবং লক্ষ্য করে যে সত্যি তাদের যে শস্য ক্ষেতটা ছিল সেটা শুকিয়ে গেছে, এবং দেখে মনে হচ্ছে যে সেটা আজকে শুকায়নি বা কালকে শুকায়নি, বরং প্রায় কয়েক মাস আগে শুকিয়েছে। তাহলে 32 নম্বর ভল্টবাসীরা এতদিন খেতই বা কি? অন্যদিকে লুসি যাকে বিয়ে করেছে তার সারা শরীরে কাটা দাগ, জন্তু জানোয়ারের মতন সে জল পান করছে, এবং লুসি যখন লক্ষ্য করে যে তার নতুন স্বামীর শরীরের রেডিয়েশন ভর্তি, তখন সে বুঝে যায় যে এরা তো ভল্টে বসবাস করে না, এরা হচ্ছে রেইডার্স, অর্থাৎ যারা সেই মাটির উপরে বসবাস করে।
যেমনটা একটু আগেই বললাম, সেই উপরে কোনো নিয়ম কানুন বলে কিছু নেই। মানুষ যাকে তাকে খুন করে ফেলে, তারা বাইরে সেই দুনিয়াতে ঘুরে বেড়ায়, যার কারণে তাদের শরীরেও রেডিয়েশনের মাত্রাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যাই হোক, লুসি তো সত্যটা জানতে পেরে গেছে যে এই রেইডার্সরা ভল্টে প্রবেশ করেছে। এর থেকে বড় বিপদ আর কি হতে পারে। ভল্টের নিরাপত্তা সিকিউরিটি সম্পূর্ণ কম্প্রোমাইজড হয়ে গেছে এবং সেই ভল্টের মধ্যে একটা ক্যাওস শুরু হয়েছে। সেই রেইডার্সরা হত্যালীলা চালাচ্ছে, মানুষদের উপর আক্রমণ করছে, লুটি যেটা তারা করতে এখানে এসেছিল। আহত লুসি কোনো মতে নিজের জীবনটা বাঁচিয়েছে। সে আছে তার পিতা হ্যাঙ্কের সাথে, তবে সেই মুহূর্তে কিছু মানুষ এসে তার পিতাকে ধরে নিয়ে চলে যায়। সেই মানুষগুলোকে লিড করছিল একটা মহিলা, যে কিছুক্ষণ আগে নিজেকে 32 নম্বর ভল্টের ওভারসিয়ার বলে দাবি করেছিল, যার নাম হচ্ছে লি মলডিভার। নামটা মাথায় রাখবেন। সে লুসির পিতাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায় সেটা জানা যায়নি, আর এখান থেকেই লুসির জার্নি শুরু হয়। অন্যদিকে এই গল্পের আর একটা মেন চরিত্র ম্যাক্সিমাসকে দেখতে পাই। ম্যাক্সিমাস হচ্ছে ব্রাদারহুড অফ স্টিলের সদস্য, মানে একজন সৈনিক। তবে কারা এই ব্রাদারহুড অফ স্টিল? দেখুন, বাইরের দুনিয়াতে তো আইন কানুন বলে কিছু নেই, তবে কিছু মানুষ আছে যারা দায়িত্বটা হাতে নিয়েছে, মানে কিছু প্রাক্তন সৈনিকরা মিলেই এই ব্রাদারহুডটাকে বানিয়েছিল, যারা অবশ্যই অস্ত্র এবং ক্ষমতার জোরে সম্পূর্ণ ওয়েস্টল্যান্ডে একটা নিয়মকানুন আনতে চায়। তো সেই ব্রাদারহুড অফ স্টিলের সদস্যরা এক টাইপের পাওয়ার আর্মার পরে T60, যেটাকে ওয়েস্টেক নামক একটা কোম্পানি বানিয়েছিল। যাই হোক, সো এরকম একটা পাওয়ার আর্মার পরা তার কাছে একটা স্বপ্নের মতো। তবে সে চাইলেই তো সেটা পড়তে পারবে না, তাকে একটা নাইট হতে হবে। ইদানিং তার গ্রুপের সব ছেলেদের প্রমোশন হচ্ছে। তার প্রিয় বন্ধু যার নাম হচ্ছে ডেন, তারও প্রমোশন হয়েছে, তবে ম্যাক্সিমাসের হয়নি। ম্যাক্সিমাস এই ক্যাম্প ছেড়ে বাইরে বেরোতে চায়, বাইরের দুনিয়াটাকে দেখতে চায়, সেও লড়তে চায় তার বাকি সৈন্যদের মতন, কিন্তু এই সুযোগ তো তাকে দেওয়া হচ্ছে না। তবে পরের দিনই দেখা যায় যে সেই ডেনের জুতোতে একটা ব্লেড রয়েছে। ডেন আহত, যার কারণে সে তার নতুন মিশনে যেতে পারবে না। অনেকে এই দোষটা ম্যাক্সিমাসের উপরে দিচ্ছে যে সে তার বন্ধুর উপরে হিংসা করে তার জুতোতে ব্লেড লুকিয়ে রেখেছে। ম্যাক্সিমাস জানায় যে হ্যাঁ, তার বন্ধু ডেন যখন সিলেক্ট হয়েছিল তার মনে একটা হিংসা তৈরি হয়েছিল, তবে এই কাজটা সে করেনি। যাই হোক, ম্যাক্সিমাসকে একটা সুযোগ দেওয়া হয় যে সে সেই ওয়াইল্ডে, সেই ওয়েস্টল্যান্ডে যাবে। তার পদোন্নতি হয়েছে এবং তাকে একটা স্কোয়ার বানিয়ে দেওয়া হয়েছে। স্কোয়ারের কাজ হচ্ছে একজন নাইটের সাথে থাকা আর কি। মনের মধ্যে প্রচণ্ড খুশি নিয়ে সে এবং নাইট টাইটাস চলেছে একটা মিশনে। তাদের মিশন হচ্ছে একজন সায়েন্টিস্টকে খোঁজা, যার নাম হচ্ছে সিগি উইলজিং, যে এনক্লেভ নামক একটি স্থান থেকে পালিয়েছে একটা গুরুত্বপূর্ণ আর্টিফ্যাক্ট নিয়ে, মানে একটা যন্ত্র নিয়ে। যাই হোক, এই এনক্লেভেরও একটা বড় ইতিহাস রয়েছে। এনক্লেভ সংগঠনটাকে মোটামুটি ফলআউট সিরিজের একটা ভিলেন হিসেবেই ধরা হয়। এদের ক্ষমতা বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বলুন, পলিটিক্স বলুন, সব কিছুর উপরে রয়েছে। অন্যদিকে কিছু বাউন্টি হান্টারকে দেখতে পাই, যারা একটা কবরস্থানে গিয়ে পৌঁছায় এবং দেখতে পাই যে একটা কবরের নিচে আইভি ঝুলছে। এখন কোনো মৃত মানুষকে তো আর আইভি দেওয়া হয় না, না? তারা এখানে একটা ফেমাস গানস্লিঙ্গারকে খুঁজতে এসেছে, যে দুর্দান্ত ফাইট করতে পারে, দুর্দান্ত গুলি মারতে পারে। আর সেটা আর কেউ না, সেটা হচ্ছে কুপার হাওয়ার্ড, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। প্রায় 219টা বছর কেটে গেছে এবং কুপার এখনো জীবিত রয়েছে, তবে সে আগের মতন না, বরং সে বর্তমানে একটা ঘুলে পরিণত হয়েছে। এই ফলআউট সিরিজে ঘুলরাও একটা গুরুত্বপূর্ণ চরিত্র। মানুষদের মতন সব ধরনেরই সেন্স টেন্স এদের থাকে, তবে রেডিয়েশনের কারণে তাদের শরীরে কিছু মিউটেশন ঘটে এবং তারা এরকম অদ্ভুত একটা আকার নিয়ে নেয়। এবং কিছু কিছু ঘৌল ফেডাল ঘৌলেও পরিণত হয়, যারা নিজেদের মস্তিষ্কের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, বা তাদেরকে জম্বিও আমরা বলতে পারি। বাট কুপার আপাতত ঠিক আছে, এবং এই বাউন্টি হান্টারগুলো কুপারের জন্য একটা নতুন কাজও এনেছে। কুপারকে একজনকে খুঁজে দিতে হবে, আর সেটা আর কেউ না, সেই সায়েন্টিস্ট যে সেই আনক্লেভ থেকে পালিয়েছে। দেখুন, এই সায়েন্টিস্টটাকে এখন ব্রাদারহুডও খুঁজছে, এই বাউন্টি হান্টাররাও খুঁজছে। তবে একজন বাউন্টি হান্টার তখন ভুলবশত ক্যালিফোর্নিয়ার কথা উল্লেখ করে দেয়। সে নাকি শুনেছে যে কুপার নাকি আগে ক্যালিফোর্নিয়াতেই থাকতো। এখন অবশ্যই কুপার এই কথাটা শুনতে পেয়ে রেগে যায়, মানে এই মানুষগুলোকে এত কথা কে বলতে বলেছে। যেহেতু সেই মানুষটা ক্যালিফোর্নিয়ার কথা উল্লেখ করেছে, কুপার উত্তেজিত হয়ে তাদের প্রত্যেককে গুলি মেরে দেয় এবং ডিসাইড করে যে সেই মানুষটাকে একাই ধরবে এবং সেই টাকাটা সে একাই নেবে। অন্যদিকে লুসি, সে তো তার পিতাকে হারিয়েছে, যাকে সেই মলডিভার এবং তার লোকেরা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। লুসি তার পিতাকে খুঁজতে চায় এবং তাকে খুঁজতে হলে তাকে এই ভল্টের বাইরে যেতে হবে। ওয়েল, এই ক্ষেত্রে তার ছোট ভাই অর্থাৎ নর্ম এবং চেট নামক আর একটা ছেলে যে লুসিকে ভালোবাসত, তারা লুসিকে সেখান থেকে বেরোতে সাহায্য করে এবং সব লোক আসার আগেই লুসি সেখান থেকে বেরিয়ে যায়। তবে বেরোনোর পরেই সে বাইরের দুনিয়াটাকে যেমন কল্পনা করেছিল সেটা একেবারেই তো না সেরকম। মানুষের হাড় কঙ্কাল, ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সবকিছু, এই ফাঁকা নরকের মতন দুনিয়াতে লুসি কি পারবে তার পিতাকে খুঁজতে? ওয়েল, যাই হোক, সেই সায়েন্টিস্টটাকে নিয়ে একটু আলোচনা করা যাক, যে এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড। সে সেই আনক্লেভের একজন সায়েন্টিস্ট ছিল। সেখানে কুকুরদের উপরে এক্সপেরিমেন্ট করানো হতো এবং তার একটা পছন্দের কুকুরও সেখানে ছিল, যার নাম হচ্ছে ডগমি। সেই স্থানেই সেই সায়েন্টিস্ট গোপনে একটা মিশনের উপরে কাজ করত। তার কাছে আমরা একটা উজ্জ্বল জিনিস দেখতে পেয়েছিলাম।
কী জিনিস সেটা তো সেই মুহূর্তে জানা যায়নি, তবে আপনাদের আগেই বলে দিই এই জিনিসটা হচ্ছে কোল্ড ফিউশন। এই জিনিসটাকে প্রপারলি ব্যবহার করা গেলে আনলিমিটেড এনার্জি পাওয়া যাবে, অর্থাৎ বিদ্যুৎ, যেটার কারণেই গোটা বিশ্বজুড়ে এত যুদ্ধ। তো সেই ছোট্ট কোল্ড ফিউশনের মতন চিপটা সেই সায়েন্টিস্টটা নিজের ঘাড়ে ইনজেক্ট করে নেয় যাতে সহজে সেটা কেউ না খুঁজে পায়। তারপর সে তার প্রিয় কুকুরটাকে নিয়ে সেই স্থান ছেড়ে কোনোভাবে পালায়। অন্যদিকে আমরা লুসিকে দেখতে পাই, সে সেই ওয়েস্টল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে, একটা বাড়ি খুঁজে পায় যেখানে মানুষের কঙ্কাল ছাড়া আর কিছুই নেই। মানে খাবার টেবিলে একটা ফ্যামিলি বসে রয়েছে এবং তাদের হাতে একটা শিশি যেখানে লেখা রয়েছে ভল্টেক প্ল্যান ডি। অ্যাকচুয়ালি সেটা একটা সাইনাইড, একটা বিষ যেটাকে সেই ভল্টেক বানিয়েছিল, যেটা খেয়ে সম্ভবত তারা আত্মহত্যা করেছিল। রাতেবেলা লুসি একটা জায়গায় ক্যাম্প ফায়ার দিয়ে রেস্ট নিচ্ছিল। বেচারি তো প্রায় ঘুমিয়েই পড়েছিল। অ্যাকচুয়ালি তার ধারণাই নেই যে বাইরের দুনিয়াটা কতটা কঠিন। যাই হোক, তার সামনে একটা কুকুর ছিল, সেটা আর কেউ না, সেটা সেই ডগমিট নামক কুকুরটা, যে একটা বৃহৎ আরশোলাকে ধরে খেয়ে নেয়। এই আরশোলাগুলোকে বলা হয় র্যাডরো। সেই কুকুরটার সাথে সেই সায়েন্টিস্টটাও ছিল, অর্থাৎ সিগি উইজলিং। সে জানায় যে মানুষের একটা সময় এই ঘটনাটাকে নিয়ে নানান মজা ঠাট্টা করছে যে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় এই পরমাণু বিস্ফোরণে, তাহলে কেউ না বাঁচুক, আরশোলা সার্ভাইভ করবে। তারা যা সার্ভাইভ করেনি তারা এভলভ হয়ে গেছে, আকারটা তাদের বেড়ে গেছে। একই সাথে সেই সায়েন্টিস্ট এটাও বুঝতে পারে যে লুসি খুব ইনোসেন্ট, তার উচিত তার নিজের বাসস্থান অর্থাৎ ওয়ার্ড 33-তে চলে যাওয়া। অন্যদিকে ব্রাদারহুড, তারা তো সেই সায়েন্টিস্টকে খুঁজছে। ম্যাক্সিমাস এবং তার বস অর্থাৎ নাইট টাইটার, তারা একটা জঙ্গলে নামে সেই সায়েন্টিস্টের লাস্ট নোন লোকেশনে গিয়ে পৌঁছায়, যেখানে সামনে একটা বড় গুহা ছিল। তারা সেই গুহাতে যখন প্রবেশ করে, ভেতরে একটা বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। একটা মিউটেটেড জন্তু, ভাল্লুকের মতন দেখতে অনেকটা, যেটার নাম হচ্ছে ইয়াও গুয়াই। এখানে ম্যাক্সিমাসের সাথে সেই নাইট টাইটাসের সম্পর্কটার ব্যাপারে আপনাদের একটু স্পষ্ট করে দিই। দেখুন, ম্যাক্সিমাস তো জুনিয়র, সে অবশ্যই তার বসের আদেশ শুনবে, তবে সেই নাইট টাইটাস তাকে দিয়ে নোংরা নোংরা কাজ করাচ্ছে, আলতু ফালতু আদেশ দিচ্ছে তাকে, যেন ম্যাক্সিমাস তার জুনিয়র না বরং তার একটা চাকর, তার সাথে খারাপ ব্যবহারও করছে। যাই হোক, প্রথমে তো সে অনেক বড় আভাব নিল, সেই জন্তুটার সামনে তার প্রায় প্যান্ট হলুদ হয়ে যায় এবং বারবার সে ম্যাক্সিমাসের থেকে সাহায্যও চাইছে। আর কি, ম্যাক্সিমাস নিজে গুলি মেরে সেই জন্তুটাকে হত্যা করে। নাইট টাইটাস কিন্তু কিছুই করতে পারে না। নাইট টাইটাস সে খুবই আহত। ম্যাক্সিমাস ফাইনালি সেই টাইটাসের মুখটা দেখে। আহত টাইটাস তখনও ম্যাক্সিমাসকে বাজে গালাগালি দিয়ে যাচ্ছে, বলছে এগুলো তার ভুল, তার কারণে এই জন্তুটা তাদের উপর আক্রমণ করেছে, সে ঠিক মতন চারপাশটা স্কাউট করতে পারেনি এবং এর জন্য তাকে শাস্তিও পেতে হবে, যেখানে ম্যাক্সিমাসের কোনো দোষ না। টাইটাস তখন ম্যাক্সিমাসকে ওষুধটা দিতে বলে, সে খুব আহত। স্টিম প্যাক নামক একটা ওষুধ রয়েছে, কিন্তু ম্যাক্সিমাস তাকে সেটা দেয় না, বরং টাইটাসকে সেখানে মরার জন্যই ফেলে রাখে এবং ডিসাইড করে যে সেই সায়েন্টিস্টটাকে সে নিজে ধরে নিয়ে যাবে ব্রাদারহুডের কাছে, যেটা করতে পারলে অবশ্যই সে পুরস্কারও পাবে। সো টাইটাস মরে যাওয়ার পর তার যে পাওয়ার আর্মারটা, যেটাকে পড়ার স্বপ্ন ম্যাক্সিমাসের প্রথম থেকেই ছিল, সেটা সে পড়ে নেয় এবং এখন সে নিজে নাইট টাইটাস হয়ে সেই ওয়েস্টল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। সেখানে দুটো মানুষের মধ্যে লড়াই হচ্ছিল, সে গিয়ে সেই ঝামেলাটা থামিয়ে দেয়। যাই হোক, সেখানে একটা মানুষের মুখটা আমাদের মনে রাখতে হবে, একজন ব্যবসায়ী, ওষুধ বিক্রেতা, যাকে এর পরেও আমরা দেখব। অন্যদিকে সেই ইনোসেন্ট লুসি একটা শহরে গিয়ে পৌঁছায়, সেটার নাম হচ্ছে ফিলি, মানে একটা সেটেলমেন্ট, যেখানে গিয়ে সে বিভিন্ন মানুষদের প্রশ্ন করা শুরু করেছে যে তারা মলডিভারকে দেখেছে নাকি বা মলডিভার কোথায় থাকে। তবে তার প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না, প্রত্যেকে জানে তবে কেউ তাকে উত্তরটা দেবে না। আর সেখানেই লুসির সাথে সেই ডাক্তারের আবার সাক্ষাৎ, সিগি উইলজিং। সেই লুসির সমস্যা কেউ না বুঝলেও সেই ডাক্তার অবশ্যই বোঝে। সেই ডাক্তার জানে যে লুসি কোথা থেকে এসেছে, তার সেই ভল্টে ভুট্টা চাষ হয়, তাদেরকে কি শেখানো হয়, সেখানে কি প্রযুক্তি ব্যবহার হয়, সব কিছুই জানে এবং সে একই উপদেশ লুসিকে আবারও দেয় যে তার নিজের স্থানে ফেরত চলে যাওয়ার জন্য। অন্যদিকে সেই ডাক্তারটাও সেই শপে এসেছে যেখানে লুসি এসেছিল। সেই শপকিপার সেই ডাক্তারটাকে এই স্থান থেকে একটা অন্য স্থানে নিয়ে যাবে। ডাক্তারটা সম্ভবত খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, আর অবশ্যই তাকে তো সবাই খুঁজছে, এমনকি সেই ঘুলটাও খুঁজছে, অর্থাৎ কুপার হাওয়ার্ড। মানে এই ডাক্তারকে খুঁজে দিতে পারলে তো অনেক বাউন্টি পাবে না সে। বাই দ্য ওয়ে, এই দুনিয়াতে টাকার কোনো ভ্যালু নেই, প্রিওয়ার মানিটাকে তারা জাস্ট স্ক্র্যাপ হিসাবেই ধরে। এই ওয়েস্টল্যান্ডে লেনদেন হয় ক্যাপস দিয়ে, অর্থাৎ বোতলের যে ঢাকনা হয় না সেটা। সো কুপার তো সেখানে এসেছে, সে সেই ডাক্তারকে নিয়ে যাবে যেভাবেই হোক। প্রথমে সে সেই ডাক্তারের পায়ে গুলি মেরে পাটা উড়িয়ে দেয়, যারা যারা তাকে আটকাতে আসে তাদের সবাইকেই সে মেরে দেয়। এই ঘোলগুলোর কিছু অ্যাবিলিটিসও রয়েছে, গুলি শুলি খেয়ে তো এরা মরে না, মানে বডি এদের হিল হয়ে যায় খুব তাড়াতাড়ি। সো সেখানে লুসি এবং কুপার তারা দুজনেই মুখোমুখি হয়, তবে একজন বাকি ছিল, সেটা হচ্ছে ম্যাক্সিমাস। সেও তো সেই ডাক্তারকে খুঁজছে, সেও সেখানে এসে পৌঁছায়, শুরু হয়ে যায় চরম লড়াই। মানে সেই ঘোল এবং ম্যাক্সিমাসের মধ্যে হচ্ছে লড়াই। তবে কুপার ছিল খুবই স্মার্ট, একটা পাওয়ার আর্মারকে কিভাবে অকেজো করতে হয় সে জানে। অন্যদিকে সেই সুযোগে লুসির উপর দায়িত্ব দেওয়া হয় সেই ডাক্তারকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে। অন্যদিকে লুসি, সে তো এই দুনিয়ার কিছুই চেনে না, সে কিভাবে এই কাজটা করবে। সে ডাক্তার জানায় যে এই দুনিয়াতে যদি কাউকে বিশ্বাস করা যায় তাহলে সেটা লুসি ছাড়া আর কেউ না। তবে লুসি এই মিশনটা কেন করবে, এই কাজটা কেন করবে?
দেখুন, লুসি মলডিভারকে খুঁজছে যে তার পিতাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। অন্যদিকে এই ডাক্তার মলডিভারের হয়েই কাজ করে। তবে লুসি এত কিছু জানে না যে কি কানেকশন। তারা সেই লুসির পিপ বয়তে মলডিভারের লোকেশনটা দিয়ে দেয়। লুসির কাজ হচ্ছে এই ডাক্তারকে সেই লোকেশনে নিয়ে যাওয়া যেখানে লুসি মলডিভারকেও পেয়ে যাবে, যাকে সে খুঁজছে। তবে বেশ কিছু দূর চলার পর সেই ডাক্তার আর চলতে পারছে না। ডাক্তার জানে যে তার কারণে লুসি অনেক স্লো হয়ে যাবে। সেই কারণে সেই ডাক্তার রিকোয়েস্ট করে লুসিকে যে লুসি যাতে তার মাথাটা কেটে তার শুধু মুন্ডুটা নিয়ে যায় সেই গন্তব্যস্থলে, সেইটুকুনি করলেও কাজ হয়ে যাবে। লুসি বলছে যে এইটা আবার কেমন অদ্ভুত কথা। দেখুন, আসল জিনিসটা তো ডাক্তারের সেই ঘাড়েই রয়েছে, যেমনটা একটু আগেই দেখলাম। সেই কোল্ড ফিউশন নামক ছোট জিনিসটা, সেই মলডিভার সেটারই খোঁজ করছে। তাই ডাক্তারের বডি না, জাস্ট মাথাটা নিয়ে গেলেই চলবে। এখন লুসি তো ডাক্তারকে জ্যান্ত মারতে পারবে না, সেই কারণে ডাক্তারের কাছে সেই ভলটেকের সাইনাইড ওষুধটা ছিল, অর্থাৎ প্ল্যান ডি আর কি। লুসি রাজি হয়ে যায়। অন্যদিকে সেই ফিলিতে ডাক্তারের যে কুকুরটা ছিল না, যার নাম ছিল ডগমিট, কুপারের সাথে লড়াইয়ের দরুন কুকুরটা যথেষ্ট আহত হয়েছিল। তবে কুপার সে কুকুর খুব ভালোবাসে, কেন সেটাও জানতে পারবেন। সে সেই আহত কুকুরটাকে স্টিম প্যাক দিয়ে জাস্ট চাঙ্গা করে দেয় এবং তার সাথে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে সময়টা এখন অনেক বছর আগে। কুপার হাওয়ার্ড তখন একটা অভিনেতা, সারা জীবনে হিরোর অভিনয় করেছে, তবে এখন তাকে একটু ভিলেনও হতে হবে। সে একটা সিনেমায় অভিনয় করছে যেটার নাম হচ্ছে এ ম্যান ফ্রম ডেড হার্ট, যেখানে বোঝানো হয়েছে যে একটা ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে পরিস্থিতি যদি এরকম আসে। আর আসলেই কুপার চরিত্রটার সাথে এরকম জিনিসটাই হয়েছে। কুপার তার স্ত্রী, তার বাচ্চা মেয়েকে খুবই ভালোবাসে। তার স্ত্রী সেখানে ছিল যে কুপারের জন্য আর একটা নতুন কাজও এনে দিয়েছে। তার স্ত্রী সেই ভল্ট টেকের হয়ে কাজ করছে। দেখুন, তখনও গোটা দেশে সেই ভল্ট অত পপুলার হয়নি। মাটির নিচে যে ভল্ট তৈরি হবে, মানুষরা থাকবে, এত কিছু তো তখন পপুলার হয়নি, কারণ যুদ্ধও তখন হয়নি। যাই হোক, বর্তমান সময়ে আসি। কুপার তো সেই সায়েন্টিস্টটাকে খুঁজছে। সেই সায়েন্টিস্টটাকে তো পেয়ে যায়, তবে তার মাথাটা তো নেই, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ম্যাক্সিমাসকে দেখতে পাই, যার পাওয়ার আর্মারটা প্রায় অকেজো, একটা তার ছিঁড়ে গেছে বলে। এবং জিনিসটাকে যখন ঠিক করে নিজের পাওয়ার আর্মারটা পড়তে যায়, তখনই দেখে যে কিছু আলতু ফালতু মানুষ তার পাওয়ার আর্মারটা নিয়ে ঘাটাঘাটি করছে। ম্যাক্সিমাস তাদেরকে আটকানোর চেষ্টা করে, সেখানে শুরু হয়ে যায় তাদের মধ্যে চরম লড়াই। ম্যাক্সিমাস কোনো মতে তো তাদেরকে মেরে ভাগিয়ে দেয়। তবে বিপদ হচ্ছে কি, সেই ব্রাদারহুড তাদেরকে তো একটা মিশনের জন্য পাঠিয়েছিল, যে মিশনটা এখনো পূরণ হয়নি। সেই কারণে তাদের জায়গায় অন্য আরেকজনকে পাঠানো হয়েছে। ম্যাক্সিমাস তার নিজের সিনিয়রদের নিজের ভুল পরিচয় দিয়েছে। সে বলে দিয়েছে যে সে হচ্ছে নাইট টাইটাস এবং তার যে স্কোয়াড ছিল, অর্থাৎ যার নাম ছিল ম্যাক্সিমাস, অর্থাৎ নিজেরই কথা বলছে, সে নাকি মারা গেছে, যুদ্ধে সাহসের সাথে সে শহীদ হয়েছে। তো সেই ম্যাক্সিমাসের জায়গায় আরেকজনকে পাঠানো হয়েছে, যার নাম হচ্ছে থেডিয়াস। এবং তাদের ট্রেনিং সেন্টারে ম্যাক্সিমাস এবং থেডিয়াসের মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকতো, তারা একে অপরকে একদমই পছন্দ করতে পারে না। তবে সেই থেডিয়াস সে তো আর জানে না যে সেই পাওয়ার আর্মারের মধ্যে ম্যাক্সিমাস রয়েছে। অন্যদিকে আমরা লুসিকে দেখতে পাই, সে তার যাত্রা করছে। তবে যাত্রা পথে আর একটা বিপদের সে মুখোমুখি হয়, একটা ওয়াটার মনস্টার যার নাম হচ্ছে গালপার্স, যে লুসির কাছে থাকে সেই ব্যাগটা নিয়ে চলে যায়, যেটার মধ্যে সেই সায়েন্টিস্টের মুন্ডুটা ছিল। কিছু সময় পরেই কুপার লুসিকে ধরে ফেলে এবং তার কাছ থেকে সেই ডাক্তারের মুন্ডুটা চায়, তবে সেটা তো সেই জন্তুটা নিয়ে চলে গেছে। একই সাথে ম্যাক্সিমাস এবং থেডিয়াস তারাও তো সায়েন্টিস্টটাকে খুঁজছে। ম্যাক্সিমাস জানে যে সেই গোলটা, অর্থাৎ সেই কুপার, সে সম্ভবত সেই সায়েন্টিস্টের মুন্ডুটা চুরি করে নিয়ে গেছে, কারণ সায়েন্টিস্টের বডিটা যখন এখানে পড়ে রয়েছে, তার মানে এটার কোনো মূল্য নেই। তো সেই মুন্ডুটাকে খোঁজার আগে তাদেরকে সেই ঘোলটাকে খুঁজতে হবে। অন্যদিকে সেই ঘোল, অর্থাৎ সেই কুপার, লুসিকে বেঁধে জলে ফেলেছে টোপ হিসাবে, মানে সে লুসিকে বেইট হিসেবে ব্যবহার করছে যাতে সেই জন্তুটাকে সে ধরতে পারে এবং সেই জন্তুটা চলেও আসে। তবে সেই ধস্তাধস্তির দরুন কুপারের কাছে কিছু ওষুধ ছিল, সেগুলো ভেঙে যায়, যে ওষুধগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে কুপার তৎক্ষণাৎ লুসিকে নিয়ে সেই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। অন্যদিকে সেই ফর্ট 33-তে এক চরম তোলপাড় হয়ে গেছে। গল্পের শুরুতে যেটা দেখেছিলাম, তাদের যে আগের লিডার ছিল, আগের যে ওভারসিয়ার অর্থাৎ হ্যাঙ্ক, তাকে কিডন্যাপ করে নিয়ে তো চলে গেছে। কিছু রেডার্স যারা বাইরে থেকে আক্রমণ করেছিল, তাদেরকে সেখানে বন্দি করে রাখা হয়েছে। তবে খারাপ খবর হচ্ছে যে তাদের যে ওয়াটার রিজার্ভ ছিল, সেখানে একটা সমস্যা হয়েছে, আর যার কারণে তাদের মাত্র 2 মাসের জন্যই জল রিজার্ভ রয়েছে, অর্থাৎ 2 মাস বাদে জল খতম। অন্যদিকে ম্যাক্সিমাস এবং থেডিয়াস তারাও ট্র্যাক করতে করতে সেই জলাশয়ে গিয়ে পৌঁছায় এবং গালপারটা, অর্থাৎ সেই জলের জন্তুটা, তাদের উপরেও আক্রমণ করে। থেডিয়াসকে তো সেই জন্তুটা খেয়ে নিত, তবে ম্যাক্সিমাস সময় মতন তাকে বাঁচিয়ে নেয়। সেই জন্তুটা লুসির জুতোটা খেয়ে ফেলেছিল, যেটা ম্যাক্সিমাস খুঁজে পেয়েছে। একই সাথে সেই যে সায়েন্টিস্টের মাথা, সেটাও সেখানে রয়েছে। সায়েন্টিস্টের যে প্রিয় কুকুরটা ছিল ডগমিট, সেও বেচারা সেখানে রয়েছে। অন্যদিকে কুপার লুসিকে নিয়ে সেই ওয়েস্টল্যান্ডে যাত্রা করছে। সে কোথায় যাচ্ছে কেউ জানে না। লুসি তৃষ্ণায় প্রায় মরে যাচ্ছে, তবে কুপার তাকে জল দেবে না। আসলে কুপার লুসিকে বোঝানোর চেষ্টা করছে যে এই বাইরের দুনিয়াটা কেমন। একই সাথে লুসি তো একটা ভল্ট ডলার, ভল্টে বসবাস করে এবং এই ভল্টকে কুপার কোনো এক কারণে ঘৃণা করে। সেখানে ভল্টের একটা বড় ব্যানার ছিল, যেটাতে কুপার সরাসরি গুলি মেরে ফুটো করে দেয়। তারপরে সময়টা প্রায় অনেক বছর আগে। সেই কুপার তখন তো একটা স্বাভাবিক মানুষ, একটা সাংসারিক মানুষ ছিল এবং সে ভল্টেকের হয়ে সে অ্যাডভার্টাইজমেন্ট করছে, ফটোশ্যুট করছে। তার ফেমাস সেই শটটা, সেই থামস আপ করে, যেটা বেশ ফেমাস হয়েছিল।
সো যে মানুষটা একটা সময় সেই ভল্টের জন্য অ্যাডভার্টাইজমেন্টও করেছে, কি হলো মানুষটার সাথে যে ভল্টকে বর্তমানে এতটা ঘৃণা করে। বর্তমানে কুপার লুসিকে নিয়ে যায় তার এক বন্ধুর কাছে, যার নাম ছিল রজার। তবে রজার বর্তমানে অসুস্থ, তার আচরণটা বড় অদ্ভুত হয়ে যাচ্ছে, যেন অনেকটা জম্বিদের মতন। যেমনটা বলেছিলাম যে এই ঘোলরা কোনো একটা কারণে ফেরাল ঘোলে পরিণত হয়, অর্থাৎ জম্বিতে পরিণত হয়। কোপার যাতে কোনো জম্বিতে পরিণত না হয় তার কারণে সে এক টাইপের ওষুধ ইউজ করে, কিছু কেমস ইউজ করে। তার বন্ধু রজার সেও সেই ভাইরাসগুলো ব্যবহার করে, তবে সেগুলো শেষ হয়ে গেছে, যার কারণেই রজার ধীরে ধীরে নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলছে। কোপার তার সাথে গল্প করতে করতে তার মাথায় গুলি মেরে তাকে হত্যা করে দেয় এবং পরে তার মাংসটা খাওয়া শুরু করে। স্বাভাবিকভাবে লুসি এসব দেখে তো একেবারেই অবাক, মানে ঘৃণা লাগছে তার কাছে। সেই ভল্টে তাদেরকে তো এরকমভাবে শেখানো হয়নি, সেখানে তো তাদের মানুষদের মতন থাকা শেখানো হয়েছে। সে কুপারকে এই কারণে একটাই তো প্রশ্ন করে যে কুপার এগুলো কেন করছে, মানে ওয়াই কিপ গোয়িং। সে তো চাইলে এতদিনে সব আশা ভরসা ত্যাগ করে এরকম একটা জম্বিতে পরিণত হয়ে যেতে পারতো। সে কেন সেই ওষুধগুলো জোগাড় করছে, কেন নিজেকে সেই জম্বি হওয়ার হাত থেকে আটকাচ্ছে। এই যাত্রার দরুন লুসির সাথে তার হাতাহাতিও হয়। লুসি তার একটা আঙ্গুল কামড়ে ছিঁড়ে দেয় বলে সেও লুসির একটা আঙ্গুল কেটে দেয় এবং তারপর সে লুসিকে সুপার ডুপার মার্ট নামক একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেয়। সেখানে মানে কিছু মানুষদের হাতে তুলে দেয়, যারা লুসিকে কিনে নেবে এবং তার পরিবর্তে তারা কুপারকে কিছু ওষুধ দেবে, যে ওষুধগুলো কুপারের প্রয়োজন। লুসি ভেতরে গিয়ে একটা রোবটের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে স্নিপ স্নিপ। এই রোবটগুলোকে মিস্টার হ্যান্ডি বলা হয়। সো সেই স্নিপ স্নিপ আহত লুসির চিকিৎসা করে, তার কাটা আঙ্গুলটা জুড়ে দেয়, মানে একটা সিনথেটিক ফিঙ্গার লাগিয়ে দেয়। লুসি জানায় যে সে প্রথমে ভেবেছিল যে সেই কুপার হয়তো তাকে এখানে বিক্রি করে দিচ্ছে, তাকে হয়তো সেক্স স্লেভ বানিয়ে দেওয়া হবে। তবে সেই রোবটটা জানায় যে না, এরকম জঘন্য জিনিস তো তারা করে না, বরং তারা লুসির অর্গানগুলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে দেবে। অন্যদিকে ভল্ট 33-তে নর্মকে আমরা দেখতে পাই যে তাদের কাছে থাকা সেই বন্দিগুলোর থেকে জানতে পেরেছে যে সে ভল্ট 32-তে এই কয়েদিগুলো আক্রমণ করেননি, বরং সেখানে যে জিনিসটা হয়েছে বা সেখানকার মানুষেরা যেগুলো করেছে সেগুলো এই কয়েদিগুলোর করা কাজ থেকে অনেক বেশি জঘন্য। তবে কি সেগুলো? সে চলে যায় চেটের সাথে সাক্ষাৎ করতে, তার বেস্ট ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, চেটের সাথে এই মুহূর্তে স্টেফ নামক একটি মেয়ে রয়েছে। স্টেফ প্রেগনেন্ট, তার বাচ্চার জন্ম দেবে। স্টেফের স্বামী রিসেন্টলি সেই আক্রমণে মারা গিয়েছে। এখন স্টেফ তার নিজের ভালোবাসার জালে চেটকে ফাঁসিয়েছে। তবে চেট নর্মকে সাহায্য করে, তারা দুজন মিলে চলে যায় ভল্ট 32-তে। চেট তাকে এই কারণে সাহায্য করছে কারণ নর্মের বড় বোন অর্থাৎ লুসিকে চেট ভালোবাসত একটা সময়। সেই ভল্ট 32-তে প্রবেশ করার পর তারা সেখানকার সেই ক্ষেতটা দেখে তো মনে হচ্ছে যে সেই ক্ষেতটা প্রায় 1 যুগ ধরে ধ্বংস, মানে নষ্ট হয়ে রয়েছে। চারিদিকে মানুষদের লাশ, বড় ভয়ানকভাবে তাদের মৃত্যু হয়েছে। বহু মানুষ আত্মহত্যা করেছে, অনেকে তো মারামারি করে মারা গিয়েছে। কি হয়েছে এখানে আসলে? সেখানকার যে ওভারসিয়ার ছিল তারও মৃতদেহ আমরা দেখতে পাই, যেটাকে দেখে মনে হচ্ছিল তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল। নর্ম জানতে পারে যে এই ভল্ট 32-তে প্রায় বছরখানেক আগে তাদের জল, মানে যেটুকুনি রিজার্ভ করা ছিল সেটা শেষ হয়ে গেছে। তবে আরও আরেকটা প্রশ্ন আসছে যে সেই বাইরে থাকা রেইডার্সগুলো এই ভল্টে প্রবেশ করলোই বা কি করে, এবং বাইরে থেকে যদি কারোর সেই দরজা খুলতে হয় তাহলে তার সেই এই যন্ত্রটা প্রয়োজন, যেটাকে পিপ বয় বলা হয়। ওয়েল, নর্ম জানতে পারে যে বাইরে থেকে যার পিপ বয় ব্যবহার করে দরজাটা খোলা হয়েছিল সেটা নর্মের মা অর্থাৎ রোজ ম্যাকলেনের পিপ বয়। অন্যদিকে লুসি তো সেই সুপার ডুপার মার্টে আটকা পড়ে গেছে, সেখানে তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছে তারা। তবে কোনো মতে লুসি তার বাঁধন খুলে সেখানে তার মতন যে মানুষগুলোকে আটকে রাখা হয়েছিল তাদেরও মুক্ত করে দেয়, যেটা তার একটা ভুলও ছিল কারণ সেখানে বহু ঘুলকেও আটকে রাখা হয়েছিল। সেই স্থানে লুসি বেশ কিছু কেমস পেয়েছে এবং সেগুলো নিয়ে গিয়েই সে অসুস্থ কুপারের সামনে দিয়ে ফেলে আসে। লুসি তাকে বুঝিয়ে দেয় যে সে যতটাই নিষ্ঠুর হোক না কেন, লুসি তার মতন না। তারপর সেই সুপার ডুপার মার্টে প্রবেশ করে, চারিদিকে লাশ পড়ে রয়েছে, একই সাথে সেই ভর্তি ভর্তি ওষুধের ভাইলসগুলো যেগুলো কুপারের প্রয়োজন। সেখানে একটা টিভি ছিল, একটা টেপও ছিল, যুদ্ধের আগে মানুষগুলো যেগুলো ব্যবহার করতো। কুপার সেই টেপটা চালায় যেটার মধ্যে তারই নিজের সিনেমাটা ছিল, অর্থাৎ এ ম্যান ফ্রম ডেড হর্স। আর এর থেকে বড় নস্টালজিয়া কি হতে পারে যে যুদ্ধের প্রায় 219 বছর পর আপনি আপনারই বানানো সিনেমাটা দেখছেন। অন্যদিকে ম্যাক্সিমাস তার স্কোয়ারের সাথে তো রয়েছে। ম্যাক্সিমাস অবশ্যই থেডিয়াসকে তার নিজের আসল পরিচয়টা জানায়নি। থেডিয়াস মনে করছে যে ম্যাক্সিমাস হয়তো সেই নাইট টাইটাস, তবে ম্যাক্সিমাস তাকে সত্য কথাটা বলে দেয়, আর যেটার ভয় ছিল সেটাই হয়। তাদের মধ্যে লেগে যায় ঝামেলার দরুন সেই থেডিয়াসের একটা পাও ভেঙে যায়। তবে থেডিয়াস কোনো মতে ম্যাক্সিমাসের সেই পাওয়ার আর্মারের যে ব্যাটারিটা রয়েছে না, যেটাকে ফিউশন কোর বলা হয়, সেটা চুরি করে নিয়ে পালায় এবং ম্যাক্সিমাস বেচারা সেই পাওয়ার আর্মারের মধ্যেই ফেসে যায়। এখন বাইরে থেকে সেটাকে কেউ আনলক না করলে বেচারা বাইরে বেরোতেও পারবে না। তবে সময় মতন লুসি সেখানে চলে আসে। লুসি অসুস্থ কারণ তার শরীরে অনেকটা রেডিয়েশন রয়েছে, রেডিয়েশন সিকনেসে ভুগছে। এই মুহূর্তে তার ওষুধ প্রয়োজন, যেটার নাম হচ্ছে র্যাডাওয়ে। ম্যাক্সিমাস তাকে সাহায্য করবে সেই র্যাডাওয়ে দিয়ে, যদি লুসি তাকে এই পাওয়ার আর্মার থেকে বেরোতে সাহায্য করে। লুসি অবভিয়াসলি তাকে সাহায্য করে। অন্যদিকে নর্ম এবং চেট তারা ভল্ট 32-এর সেই ভয়ানক রহস্যটা তো জানতে পারে। তারা দেখতে পারে যে সেই মানুষগুলো সেই ভল্ট 31-এর ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। তবে কেন, এই মানুষগুলোকে কারা মেরেছে, কেন তারা মরেছে, এখানে আসলে কি হয়েছিল সেটা এখনও রহস্য রয়েছে।
অন্যদিকে লুসির তো হুশ এসে গেছে। ম্যাক্সিমাস এবং তার মধ্যে একটা ডিলও হয়েছে। ম্যাক্সিমাস সেই সায়েন্টিস্টের মুন্ডুটা খুঁজছে যেটা থেডিয়াস চুরি করে নিয়ে পালিয়েছে, তবে লুসি সময় মতো সেটার মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। সে জানে যে সেই মুন্ডুটা কোথায় কোথায় যাচ্ছে। সে ম্যাক্সিমাসকে সাহায্য করবে সেই জিনিসটা পেতে। তার পরিবর্তে ম্যাক্সিমাস যদি তার কিছু ব্রাদারহুডের লোকদের ডেকে আনতে পারে লুসির পিতাকে রেস্কিউ করতে, তাহলে তাদের দুজনেরই লাভ। আর কি, ডিল অনুযায়ী তারা একসাথে জার্নি করা শুরু করে। একই সাথে সেই ভল্ট 33-তে একটা ভোট হচ্ছে, কারণ আগের যে ওভারসিয়ার লুসির পিতা সে তো আর নেই, তার জায়গা তো কাউকে নিতে হবে। এবং সেই ভোটে বেটি জিতে গেছে, যার উপর প্রথম থেকেই আমার একটু সন্দেহ ছিল। অন্যদিকে নর্ম যখন সেই ওভারসিয়ারের টার্মিনালটা চেক করতে যায়, তখন সে লক্ষ্য করে যে বিগত কয়েক বছর ধরে সে ভল্ট 33-তে যে ওভারসিয়ার হয়েছে, মানে যে লিডার হয়েছে, তারা প্রত্যেকেই 31 থেকে এসেছে। নর্মের পিতা অর্থাৎ হ্যাঙ্ক সেও ভল্ট 31 থেকে এসেছিল। বর্তমানে যে ভোটে জিতেছে সেও 31-এর, মানে যে লিডার হচ্ছে সে 31-এরই কেন হচ্ছে। আর এটা নিয়ে সে চেটের সাথে আলোচনা করতে যায়। চেটের সাথে এই মুহূর্তে স্টেপ নামক সেই মেয়েটা রয়েছে, সেই মেয়েটাও ভল্ট 31 থেকে এসেছে। এখন নর্মের মনে তো নানান প্রশ্ন জাগছে যে সেই ভল্ট 31-এ আসলে কি আছে, কেমন দেখতে। তবে সেই মেয়েটা স্পষ্ট কিছু উদাহরণ দেয় না, জাস্ট বলে দেয় যে দুটোর মধ্যে খাবারের টেস্টের কিছু ডিফারেন্স রয়েছে। তবে তার উত্তরটা নর্মকে কিন্তু একেবারেই স্যাটিসফাই করে না। একই সাথে তাদের বর্তমান ওভারসিয়ার অ্যানাউন্স করে দিয়েছে যে তারা ভল্ট 32-কে রিপপুলেট করবে, অর্থাৎ বর্তমানে ভল্ট 32 সেটা তো পুরো খালি, তাই 33 থেকে বেশ কিছু মানুষদের সেখানে পাঠানো হবে জনসংখ্যা বৃদ্ধির জন্য। অন্যদিকে লুসি এবং ম্যাক্সিমাস তারা জার্নি করছে। যাত্রার পথে তারা বেশ কিছু অদ্ভুত মানুষদের দেখতে পায়। সে অচেনা মানুষ দুটো, তাদেরকে ফেন্ডস বলা হয়, এরা এক টাইপের ক্যানিভাল। যদিও ভাগ্য ভালো যে ম্যাক্সিমাস সময় মতন তাদেরকে হত্যা করে ফেলে, তবে ম্যাক্সিমাসের হাতে একটা গুলি লেগেছে যেটা চিকিৎসা করা প্রয়োজন। যাত্রাপথে তারা শেডিসাইন নামক আরেকটা স্থানে গিয়ে পৌঁছায়, যেখানে একটা বড় গর্ত হয়েছে সেই পরমাণু বোম ফেলার কারণে। লুসি মনে করে যে এই বিস্ফোরণে হয়তো সব মানুষই মারা গেছে, তবে ম্যাক্সিমাস জানায় যে না, সে এখানে বসবাস করতো এবং সে সার্ভাইভ করেছিল। একটা ফ্রিজের মধ্যে সে লুকিয়েছিল কোনোভাবে, এবং এখান থেকেই তো সে ব্রাদারহুড তাকে রেস্কিউ করে নিয়ে যায় এবং তাদের দলে নিয়োগ করে। অন্যদিকে যেমনটা অ্যানাউন্স করা হয়েছিল যে ভল্ট 32-তে বহু মানুষকে পাঠানো হবে, আর সেই কারণে 32টাকে তারা ভালো মতন ডেকোরেট পরিষ্কার করে নিয়েছে। আগের দিনই তো চেট এবং নর্ম তারা লুকিয়ে লুকিয়ে 32-তে এসেছিল, যেখানে চারিদিকে রক্ত আর লাশ ছিল। আজকে সব পরিষ্কার, কোনো মানুষের ধারণাই নেই যে এখানে কি হয়েছে। অন্যদিকে ম্যাক্সিমাস এবং লুসি তারা একটা হসপিটালে গিয়ে পৌঁছায়। ম্যাক্সিমাসের হাতে চিকিৎসা করা প্রয়োজন, তবে সেখান থেকে তারা একটা অদ্ভুত স্থানে পড়ে যায়, যেটা সরাসরি তাদেরকে আরেকটা ভল্টে নিয়ে গেছে। লুসি খুবই খুশি যে সে ফাইনালি একটা ভল্টে এসেছে। অন্যদিকে এখন সবটা বহু বছর আগে আমরা কুপার হাওয়ার্ডকে দেখতে পাই যে ভল্টকে সে অ্যাডভার্টাইজমেন্ট করছে, মানুষদের বোঝানোর চেষ্টা করছে যে সেই ভল্ট কি জিনিস, কেন এগুলো বানানো হচ্ছে। এবং এখানে বার্ডাস্কিন্স নামক একজন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়। বড় অদ্ভুত মানুষ, যে একটা সময় ওয়েস্টেক নামক একটা কোম্পানির হয়ে কাজ করেছে। এখন সেই বার্ডাস্কিন্স ওয়েস্টেক ছেড়ে ভল্টেকের হয়ে কাজ করে, যে নানান কথা বলে কুপারের মাথা খাচ্ছে। তবে কুপার তাকে ইগনোর করে দেয়। সেদিন রাতে কুপারের বাড়িতে একটা পার্টি হচ্ছে। কুপারের স্ত্রী সে পার্টিটা অর্গানাইজ করেছে, যাদের মধ্যে কুপার একটু আনকমফোর্টেবল ফিল করছে। সেখানে একজন মানুষই রয়েছে যার সাথে কুপার কথা বলতে পারবে, সেটা হচ্ছে সেবাস্টিয়ান, তার পুরনো বন্ধু। সেবাস্টিয়ান একজন অভিনেতা, এবং সেই যে আমরা এক টাইপের যন্ত্র দেখেছিলাম না, রোবট মিস্টার হ্যান্ডি, সেই যন্ত্রটার মধ্যে এই সেবাস্টিয়ানেরই ভয়েস দেওয়া হয়েছে। যাই হোক, কুপার একটা সাদাসিধে মানুষ, একটু শান্তিতে নিজের পরিবার নিয়ে বসবাস করতে চায়। তার একটা স্বপ্ন রয়েছে যে সেই পাহাড়ের মাঝে তার একটা র্যাঞ্চ হবে, তার একটা ঘোড়া থাকবে, মানে একটা কাউবয়ের মতন সে জীবনযাপন করবে, তার কিছু বাচ্চা কুচ্চাও হবে। তবে তার স্ত্রী, সে তো অন্য কাজ করছে। তার স্ত্রী মনেই করে যে এই দুনিয়াটা ধ্বংস হবে, একটা পরমাণু যুদ্ধ হবে, সেই কারণে তাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে, যেটা কুপার একেবারেই মনে করে না সত্য। তবে স্ত্রীর কথা, যেহেতু সে স্ত্রীকে ভালোবাসে, সে তো শুনে যাচ্ছে সেই কথাগুলো। তবে কুপারের আর একটা বন্ধু, যার নাম হচ্ছে চার্লস, যাকে অনেকে কমিউনিস্ট বলে তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিল, সে কুপারকে জানায় যে তার স্ত্রী, কুপারের স্ত্রী, যার নাম হচ্ছে বার্ব, সে মোটেও সৎ না, সে একটা ভয়ানক কাজ করছে। তার স্ত্রীর ব্যাপারে অনেক কিছুই তার এখনো জানা বাকি রয়েছে, আর সেটা জানতে হলে তাকে একটা স্থানে আসতে হবে। কথা মতন কুপার সেই স্থানে চলে যায়, এবং সেখানে সে আরেকজন মহিলার সাথে সাক্ষাৎ করে। কে বলুন তো সেটা? বলছি। তার আগে আমরা ম্যাক্সিমাস এবং লুসির গল্পটা জেনে নিই। তারা এই মুহূর্তে ভল্ট নাম্বার 4-এ রয়েছে। এই ভল্টের অধিকাংশ মানুষকে বড় অদ্ভুত দেখতে, যারা বাইরে থেকেই এসছে, অর্থাৎ সেই সারফেস ওয়ার্ল্ড থেকে, তাদের এই ভল্টে আশ্রয় দেওয়া হয়েছে। এই ভল্টের যে ওভারসিয়ার, যার নাম হচ্ছে বেঞ্জামিন, সে খুবই শান্ত প্রকৃতির, মনের খুবই ভালো। তারা ম্যাক্সিমাসের চিকিৎসা করে, সবকিছু করে, কিন্তু তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে 12 নম্বর ফ্লোরে যাতে তারা না যায়। আর এখান থেকেই তাদের মনে একটা কিউরিসিটি তৈরি হয়। এই ভল্টটা কিন্তু সেই শেডিসাইন নামক সেই স্থানটার নিচে তৈরি হয়েছে। শেডিসাইন অর্থাৎ যে স্থানের উপরে বোম ফেলে ধ্বংস করা হয়েছিল।
মানে সেই যে পরমাণু যুদ্ধ হয়েছিল সেটা না, তারপরেও এই স্থানে মানুষেরা বসবাস করা শুরু করে। এই স্থানটাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে, এখানে একটা কমিউনিটি তৈরি হয়, একটা পলিটিক্যাল সংগঠন তৈরি হয় যেটার নাম হচ্ছে নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিক। মানুষরা নিজস্ব আইন কানুন, থানা, কোর্ট এগুলো বানাতে থাকে। তবে পরে আচমকা এদের উপরে কেউ একজন বোমা বর্ষণ করে, কে করে সেটা এখনো জানা যায়নি। তবে লুসি লক্ষ্য করতে পারে যে এই ভল্টের যে মানুষগুলো রয়েছে তারা এক টাইপের কাল্টে বিশ্বাস করে, কিছু অদ্ভুত নিয়ম কানুন করে বেড়াচ্ছে, মানে অনেকটা তন্ত্রবিদ্যা টাইপের জিনিস। এবং তারা যেন একটা মানুষকে পুজো করছে, একজন মহিলার ছবি যার মুখটা লুসি চেনে। এটাই তো হচ্ছে সেই মানুষটা যে লুসির পিতাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। কুপার যে মানুষটার সাথে সাক্ষাৎ করেছিল এটাও হচ্ছে সেই মহিলাটাই, যার নাম হচ্ছে লি মলডিভার। তবে লুসি সহজে এখান থেকে বেরোবে না, তাদেরকে তো বারণ করা হয়েছিল না যে 12 নম্বর ফ্লোরে না যাওয়ার জন্য। অবশ্যই সেখানে কোনো সিক্রেট লুকিয়ে রয়েছে, আর সেটা জানার জন্যই লুসি সেখানে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় যে সেখানে যেন প্রাণীদের উপরে এক্সপেরিমেন্ট হচ্ছে। শুধু প্রাণী না, প্রাণী এবং মানুষ দুজনের একত্রে এক্সপেরিমেন্ট হয়েছে সেখানে। সে একটা ভিডিও দেখতে পায় যে একজন অন্তঃসত্ত্বা মহিলার পেট থেকে মাছের মতন কিছু বেরোয়, যেগুলো পিডানার মতন, যেটা সেই মহিলাটাকে খেয়ে নেয়। কিছু তো ভয়ানক হয়েছে এই ভল্ট নাম্বার 4-এ, তবে সম্পূর্ণটা জানার আগেই সিকিউরিটি এসে তাকে ধরে নেয়। অন্যদিকে বর্তমানে কিছু মানুষ কুপারকে ধরে নিয়ে যায়, যারা নিজেদেরকে পুলিশ বলে দাবি করে। তাদের লিডার হচ্ছে সোরেল বুকার নামক আরেকজন মানুষ। তবে তারা অবভিয়াসলি কুপারকে তো ধরতে পারে না। কুপার সেখান থেকে বেরোনোর আগে সেই থানার দেওয়ালে বেশ কিছু মানুষের ছবি দেখতে পায়, যার মধ্যে একটা ছবি ছিল সেই মলডেভারের। সে নাকি ওয়ান্টেড, এই মানুষগুলো খুঁজছিল তাকে। কুপার তো অবভিয়াসলি তাকে চেনে, প্রায় 2 শতক আগে তার সাথে সে সাক্ষাৎ করেছিল। আর যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ প্রত্যেকের ডেস্টিনি, তাদের গন্তব্যস্থল কোনো না কোনোভাবে এই চরিত্রটার কাছে গিয়েই ঠেকছে। সেই ঘোল বা কুপার চলে যায় অ্যাডাম এবং তার ছেলে টমির সাথে সাক্ষাৎ করতে। টমি কিছু টাকা বা কিছু ক্যাপসার পরিবর্তে সেই ডাক্তারকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিত। সেই ডাক্তার যার মাথার দাম এই মুহূর্তে অনেক বেশি। এখন সেই গন্তব্যস্থল কোথায় সেটা তো টমি জানে, আর এটা জানার জন্যই কুপার এখানে এসেছে। কুপারকে তারা সত্যটা জানিয়ে দেয় যে তার গন্তব্যস্থল হচ্ছে এখন সেই অবজারভেটরি। তবে যেহেতু টমি যাওয়ার আগে কুপারকে গুলি মারার চেষ্টা করে, সেই কারণে কুপার তাকে হত্যা করে ফেলে। কুপার প্রথমে অ্যাডামের পরিবারের উপর অনেক মায়া দয়া দেখায়, তবে সবাইকে তো সে আর বিশ্বাস করতে পারবে না। আর মোটামুটি মানুষদের উপর থেকে বিশ্বাস তো আগেই হারিয়ে ফেলেছিল, যখন সেই মলডিভার কুপারকে একটা ছোট ট্রান্সমিটার দিয়েছিল তার স্ত্রীর উপরে নজর রাখার জন্য। তার স্ত্রী গোপনে কোনো একটা বড় কাজ করছে, যেটা কুপারের জানা প্রয়োজন। অন্যদিকে 4 নম্বর সেই ভল্টে লুসি তো বেচারা ধরা পড়ে গেছে। লুসি জানতে পেরেছে যে এই ভল্টে কিছু ভয়ানক কিছু হয়, তবে তাকে সত্যটা জানানো হয় যে এই 4 নম্বর ভল্টে বহু বছর আগে একটা পলিসি ছিল। তারা বাইরের থেকে মানুষদের আমন্ত্রণ করত, তবে একটা শর্তে, যারা বাইরে থেকে আসবে তাদের উপরে এক্সপেরিমেন্ট হবে, তাদেরকে একটা টেস্ট সাবজেক্ট বানানো হবে। আর সেই কারণেই তো আমরা এই 4 নম্বর ভল্টের বহু অদ্ভুত অদ্ভুত মানুষদের দেখেছি। তবে একটা সময় সেই মানুষগুলো, মানে যাদের উপর এক্সপেরিমেন্ট হয়েছে, তারা বিদ্রোহ করে বসে, সায়েন্টিস্টগুলো মারা যায় এবং বর্তমানে এখানে প্রত্যেকটা মানুষ একসাথে শান্তিতে রয়েছে। তবে সেই পুরনো নিয়মটা এখনও তারা বরকরার রেখেছে, মানে এখনও চালু রয়েছে যে বাইরে থেকে যারা আসবে তাদের উপরেই নানান টেস্ট করা হবে। এখন লুসি যেহেতু তাদের নিয়ম ভঙ্গ করেছে, সেই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে মৃত্যুদণ্ড? তাকে বাইরের দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে। এই ভল্টের মানুষরা মনে করে যে বাইরের দুনিয়াতে ছেড়ে দিলে তো মানুষ এমনিই মারা যাবে, তো এটাই হচ্ছে এক টাইপের মৃত্যুদণ্ড। এটা শুনতে পেয়ে লুসির মনটা ভালো হয়ে যায় যে সে ফাইনালি এই স্থান থেকে এখন বেরোতে পারবে। অন্যদিকে ম্যাক্সিমাস, সে দেখেছিল যে কিছু মানুষ লুসিকে বেঁধে নিয়ে যাচ্ছিল, আর এটা দেখতে পেয়ে সে এই ভল্টের যে ফিউশন কোডটা রয়েছে সেটা চুরি করে নিজের পাওয়ার আর্মারের মধ্যে ভরে এবং নিজের পাওয়ার আর্মারটা পরে ভেতরে একটা তোলপাড় করা শুরু করে। আর কি ভেতরটা তছনছ করে সে লুসিকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। লুসি তাকে বোঝায় যে ম্যাক্সিমাস যে তাদের ফিউশন কোডটা চুরি করেছে এটা উচিত হয়নি। সেই একটা জিনিসের মাধ্যমে সেই ভল্টের মানুষেরা বিদ্যুৎ পাচ্ছে, ম্যাক্সিমাসের উচিত তার সেটা ফেরত দিয়ে দেওয়া, এবং ম্যাক্সিমাস সেটাই করে। তাদের দুজনের মধ্যে এখন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অন্যদিকে থেডিয়াস নামক সেই ছেলেটা যে ম্যাক্সিমাসকে ছেড়ে পালিয়ে গেছিল, তার পাটা তো ভেঙে গেছে, সেটা তো চিকিৎসা করা প্রয়োজন, এবং সেই অদ্ভুত ডাক্তারটার মুখোমুখি হয় সে। তার কাছে নাকি ওষুধ রয়েছে, তবে ফ্রিতে তো সে ওষুধ দেবে না, তার পরিবর্তে তো কিছু দিতে হবে। থেডিয়াস তখন তার সেই ফিউশন কোডটা লোকটাকে বিক্রি করে দেয় এবং সেই মানুষটা তাকে একটা ওষুধ দেয়। সেই ওষুধটা নেওয়াতেই আমরা দেখতে পাই থেডিয়াসের সেই ভাঙাচোরা পাটা আচমকা ঠিক হয়ে যায়, যেটা একেবারে অসম্ভব। থেডিয়াস এখন তার সিনিয়র অর্থাৎ ব্রাদারহুডের সাথে কন্ট্যাক্ট করবে, তাদেরকে আসল সত্যটা জানাবে। আর এটা জানানোর জন্যই সে সেই সেডি স্যান্ডে যাচ্ছে, যেখানে একটা রেডিও রয়েছে, তবে সেই স্থানে অনেক রেডিয়েশন রয়েছে। তবে সেই ডাক্তার জানে যে তার এখন রেডিয়েশন নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। কথাটা বড় অদ্ভুত যে থেডিয়াস, সে তো একটা সাধারণ মানুষ, সে রেডিয়েশন নিয়ে কেন চিন্তা করবে না? কেন করবে না সেটা একটু বাদেই জানবেন। কথা মতো থেডিয়াস সেই স্থানে গিয়ে পৌঁছায়, রেডিওর মাধ্যমে তার ব্রাদারহুডকে খবরও দিয়ে দেয় তারা আসছে। একই সাথে থেডিয়াসের কাছে যে সেই ডাক্তারের মুন্ডুটা ছিল সেটা ট্র্যাক করতে করতে লুসি এবং ম্যাক্সিমাসও সেখানে চলে এসেছে। তবে পরে থেডিয়াস বুঝতে পারে যে তার ক্ষতস্থানগুলো কেন জুড়ে যাচ্ছে এবং তার রেডিয়েশনে কেন সমস্যা হবে না। সেই ডাক্তার তাকে যে ওষুধটা দিয়েছে সেটার কারণে থেডিয়াস একটা ঘুলে পরিণত হচ্ছে, এবং ব্রাদারহুড যদি এটা জানতে পারে তাকে তো হত্যা করে দেবে। তবে ম্যাক্সিমাস তাকে সাহায্য করে। থেডিয়াস ম্যাক্সিমাসকে সেই ডাক্তারের মুন্ডুটা দিয়ে দেয়
তার পরিবর্তে ম্যাক্সিমাস থেডিয়াসকে পালানোর একটা সুযোগ করে দেয়। তবে অবশ্যই ম্যাক্সিমাস ব্রাদারহুডকে আসল মুন্ডুটা তো দিয়ে দেবে না, এই মুন্ডুটার প্রয়োজন লুসির সব থেকে বেশি। সে লুসিকে তার মুন্ডুটা দিয়ে পাঠিয়ে দেয়। অন্যদিকে ম্যাক্সিমাস একটা মৃত মানুষের মুন্ডু দিয়ে, যার মুখটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, সেটা নিয়ে ব্রাদারহুডের কাছে চলে যায়। একই সাথে আমরা সেই ঘোলকেও দেখতে পাই যে যাত্রা করতে করতে সেই রেড রকেট নামক একটা স্থানে গিয়ে পৌঁছায়, যেখানে থেডিয়াস সেই কুকুরটাকে আটকে রাখেছিল, যার নাম হচ্ছে ডগমিট। যেমনটা বলেছিলাম যে সেই ঘুল বা কুপার, সে কুকুর খুব ভালোবাসে, সে সেই কুকুরটাকে একা ছাড়তে চায় না, সেই কারণেই নিজের সাথে করে নিয়ে চলে যায়। আর এমনিও মলডিভার যখন তাকে বলেছিল যে তার স্ত্রীর উপরে নজর রাখতে, কুপারের মনে তখন একটু দ্বিধাবোধ হয়েছিল, সেই টাইপের কাজ করতে চায় না যে কেন সে তার স্ত্রীর উপরে গোপন নজর রাখবে। তার স্ত্রী ভল্টেকের হয়ে কাজ করে, তবে এই ভল্টেকের বর্তমান নিয়ম হচ্ছে যে সেই ভল্টের মধ্যে কোনো কুকুরকে নিয়ে যাওয়া যাবে না। কুপারের একটা প্রিয় কুকুর ছিল যার নাম হচ্ছে রুজভেল্ট। তার দিকে তাকিয়ে কুপারের মনে আরও সন্দেহটা শুরু হলো যে সেই ভল্ট আসলে কী কাজ করার চেষ্টা করছে। অন্যদিকে সেই ভল্ট 33 থেকে বহু মানুষকে 32-তে পাঠানো হচ্ছে, তবে 31 সেখানে কি আছে? 31-এর ব্যাপারে তো কোনো খবর নেই। কিন্তু নর্ম লুকিয়ে লুকিয়ে সেই ওভারসিয়ারের যে কম্পিউটারটা রয়েছে না, যে টার্মিনালটা, সেটার থেকে 31-এর ওভারসিয়ারকে একটা বার্তা পাঠায়। আসলে 31, 32 এবং 33 তিনটে ইন্টারকানেক্টেড ভল্ট একসাথে রয়েছে এবং তাদের ওভারসিয়ারে একে অপরকে বার্তা পাঠাতে পারে। সো নর্ম তাকে এরকম একটা বার্তা পাঠায় যে তার পর্দা ফাঁস হয়ে গেছে, সে ধরা পড়ে গেছে। আর তখনই 31 থেকে রিপ্লাই আসে যে ইমিডিয়েট তাকে এখন 31-এ যেতে হবে, তাদের সিক্রেটটাকে রক্ষা করা প্রয়োজন। তবে কি সিক্রেট, কি আছে 31-এ, এটা জানার জন্যই নর্ম চলে যায় 31-এর উদ্দেশ্যে, যেখানে সে এক ভয়ানক দৃশ্য দেখতে পায়। আর এবার আসে ফাইনাল এপিসোড। একদিকে ম্যাক্সিমাস যে সেই নকল মুন্ডুটা নিয়ে যখন ব্রাদারহুডের কাছে গিয়ে পৌঁছায়, তখনই সে ধরা পড়ে যায় যে এটা তো আসল জিনিস না। ব্রাদারহুড তার মিথ্যাটা ধরে ফেলে এবং তাকে শাস্তি দেবে বলে প্রস্তুত হচ্ছে। তবে ম্যাক্সিমাস জানায় যে আসল মুন্ডুটা কোথায় আছে সেটা সে জানে। তার প্রিয় বন্ধু অর্থাৎ ডেন, সেও তাদের লিডারকে রিকোয়েস্ট করে যে ম্যাক্সিমাসকে আরেকটা সুযোগ দেওয়া হোক। অন্যদিকে লুসি সেই আসল মুন্ডুটা নিয়ে পৌঁছায় সেই অবজারভেটরিতে এবং যেখানে সে মলডিভারের সাথে সাক্ষাৎ করে। সে দেখতে পায় যে তার পিতাকে আটকে রাখা হয়েছে, তবে তার পিতাকে সে যেভাবে চেনে সে কি আসলেই সেরকম মানুষ? আজকে গোটা দেশের, গোটা পৃথিবীর যে অবস্থা, সব আগে থেকেই তো প্ল্যান ছিল। লুসির সামনে সে একটা ঘোলকে দেখতে পায় যাকে বেঁধে রাখা হয়েছে। কে এই ঘোলটা? অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কেউ। আর কেনই বা তার পিতা চুপচাপ রয়েছে, যেন অনেক কিছু সে জানে। আজ থেকে 200 বছর আগে কুপারকে বলা হয়েছিল যে তার স্ত্রী একটা বড় প্ল্যান করছে। তার স্ত্রী এবং বড় বড় বিজনেসম্যান, তাদের একটা বড় মিটিং রয়েছে, সেখানে ভলটেক, রোপকো ইন্ডাস্ট্রি, ওয়েস্টেক, সব বড় কোম্পানির মালিকরা একত্রিত হয়েছে। গোটা আমেরিকায় এখন প্রাইভেট সেক্টর রাজ করছে এবং তারাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে কিভাবে? তাদের এমন একটা উপায় খুঁজতে হবে যাতে যুদ্ধও থামে, কম্পিটিশনও কমে যায়। এই মার্কেটে টিকে থাকতে হলে আপনার প্রতিদ্বন্দ্বিতা কমাতে হবে। ভল্টেক এই মুহূর্তে মার্কেট খেয়ে নিচ্ছে, তবে মানুষ কেন সেই ভল্টে প্রবেশ করবে? মানে মানুষ তার বাড়িঘর ছেড়ে কেনই বা মাটির নিচে যাবে? সত্যিকারের যুদ্ধ হয়তো হবে না, তবে একটা মিথ্যেকারের যুদ্ধ তো তারা বানাতে পারে। সেই পরমাণু বিস্ফোরণ অবশ্যই হবে, তবে সেই বোমটা শত্রুরা ফেলবে না, বরং এই দেশের মানুষেরাই এই দেশেই ফেলবে। কুপারের স্ত্রী অর্থাৎ বার্ভ তাদের এই উপদেশটাই দেয় যে তারা নিজেদের উপরেই বোম ফেলবে। কম্পিটিশন এখানেই শেষ। অবশ্যই প্রচুর মানুষ মরবে, তবে লাভ এতে লং টার্মে। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, শুরু হবে একটা মনোপলি। এই ভয়ানক কথাগুলো কুপার সে ট্রান্সমিটারের মাধ্যমে শুনছে, আর সেই মুহূর্তে একজন মানুষ কুপারের অটোগ্রাফ নিতে এসেছে। সে কুপারের অনেক বড় ফ্যান, যার নাম হচ্ছে হেনরি এবং তাকে সবাই হ্যাঙ্ক বলে ডাকে। কে সেই হ্যাঙ্ক? সেটা হচ্ছে লুসির পিতা, যে প্রায় 2 শতক আগে কুপারের স্ত্রী বার্বের অ্যাসিস্ট্যান্ট ছিল। তবে তারা এত বছর ধরে কিভাবে বেঁচে আছে? সে বার্ডারস্কিন নামক সেই মানুষটা একটা কথা কুপারকে বারবার বলে গেছে যে এই মুহূর্তে দুনিয়াতে যদি সব থেকে দামি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে সময়। তারা যদি সময়টাকে কিনে নিতে পারে তাহলে সব কিছু তাদের। তারা এরকম একটা প্রযুক্তি আবিষ্কার করে নিয়েছে, সে ক্রায়োজেনিক স্লিপ। গোটা দুনিয়া যখন ধ্বংস হচ্ছে, এই রেডিয়েশনে মানুষেরা মারা যাচ্ছে, তখন এই বড় বড় ব্যবসায়ীরা যারা এই গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবে, তারা সেই ক্রায়ো স্লিপের মধ্যে ছিল, সেই হাইবারনেশনে ছিল। এবং নর্ম এই ভয়ানক দৃশ্যটায় গিয়ে দেখতে পায় সেই 31 নম্বর ভল্টে। 31 নম্বর ভল্টটা একদম ছোট, সেখানে শুধু সেই ক্রায়ো ট্যাঙ্কগুলো রাখা রয়েছে যেখানে মানুষেরা ঘুমাচ্ছে। তার পিতার ট্যাঙ্কটাও সেখানেই রাখা ছিল, অর্থাৎ হ্যাঙ্ক। তবে সেই স্থানের ওভারসিয়ারকে, যার সাথে নর্ম কথা বলেছিল, সেই স্থানের ওভারসিয়ার হচ্ছে একটা ছোট রোবট, একটা সাইবর্গ, যেটার নাম হচ্ছে ব্রেইন ইন এ রোম্বা। রোবটটার মধ্যে একটা মানুষের ব্রেইন রয়েছে। তবে কোন মানুষ এটা? এটা হচ্ছে সেই বার্ডারস্কিন, যার আইডিয়াতে এই প্রযুক্তিটা তৈরি করা হয়েছে, এই ক্রায়োস্লিপটা। এই গোটা দেশে অনেকগুলো ভল্ট রয়েছে এবং এক একটা ভল্টে এই এক একটা বড় বড় কোম্পানি তাদের নিজেদের এক্সপেরিমেন্টগুলো করবে। লুসি এই কথাটাই বহু মানুষদের থেকে শুনে এসছে যে এক একটা ভল্টে এক্সপেরিমেন্ট হয়। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার 33 নম্বর ভল্টে কি এক্সপেরিমেন্ট হয়। তার উত্তর তো তার কাছে নেই, কারণ তাদের তো এগুলো শেখানো হয়নি। আসলে তারাই তো ছিল সে টেস্ট সাবজেক্ট। 32 এবং 33 নম্বর ভল্টের মানুষদের উপর টেস্ট করা হতো একটা সুন্দর সোসাইটি, একটা প্রপার মানুষ তৈরি করার জন্য। এমন মানুষ যেটা এই কোম্পানিগুলোর বা এই ব্যবসায়ীগুলোর কথাতেই চলবে।
মানে ধরুন আপনাকে বলা হলো যে আপনি একটা সোসাইটি কল্পনা করুন, একটা সুন্দর স্বর্গের মতন জায়গা, মানুষরা সেখানে কেমন হবে। এখন অবশ্যই আপনি আপনার চারপাশের মানুষগুলোকে আপনার মতন করে তো চালাতে পারবেন না, আপনি বললেও তারা শুনবে না। সেই কারণে সেই ভল্টে আপনি সেই মানুষগুলোর উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করেছেন। গল্পের শুরু থেকে আমরা লুসির মাকে কিন্তু দেখিনি, জানতে পেরেছিলাম যে বাইরে থেকে সেই গুন্ডাগুলো, সেই রেইডার্সগুলো লুসির মায়ের সেই পিপবয়টা ব্যবহার করেই ভল্টের মধ্যে প্রবেশ করেছিল। তবে লুসির মা এখন কোথায়? ওয়েল, আসল সত্যটা মলডিভার লুসিকে জানায়। 33 নম্বর ভল্টে যখন জলের শর্টেজ হয়েছিল তখন লুসির মা, যার নাম ছিল রোজ, সে বুঝতে পেরেছিল যে জলটা হয়তো বাইরে কোথাও শিফট হচ্ছে। তার মনে সন্দেহ হয়েছে যে হয়তো এখন বাইরের স্থানটা হ্যাবিটেবল, তারা বাইরে বেরিয়ে একটা সুন্দর দুনিয়া স্থাপন করতে পারে। তবে লুসির পিতা হ্যাঙ্ক বলে দেয় যে না, এ কথাটার কোনো যুক্তি নেই। আর সেই কারণেই রোজ তার ছেলেমেয়েদের নিয়ে সেই ভল্ট ত্যাগ করে পালিয়ে যায় এবং সত্যিই সে সেই স্থানটা খুঁজে পায় যে স্থানটা মানুষেরা স্বর্গের মতন বানিয়েছিল, শেরি স্যান্ডস নামক সেই জায়গাটা, যেখানে নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিক নামক একটা সংগঠন তৈরি হয়েছিল, একটা পলিটিক্যাল সংগঠন, যারা এই স্থানটাকে নিয়মকানুন দিয়ে একটা সুন্দরভাবে চালনা করেছিল। তবে এই ভল্টে কোনোদিনই প্রতিযোগিতা চায়নি এবং লুসির পিতা হ্যাঙ্ক এটাই তো করেছিল। সে তার স্ত্রীকে নিতে এসেছিল, তবে তাকে তো নিয়ে যেতে পারেনি। সেই কারণে সে তার বাচ্চাদের তো নিয়ে যায় এবং এই সম্পূর্ণ স্থানটা ধ্বংস করে দেয়। এই শেরি স্যান্ডে একটা বৃহৎ পরমাণু বোমা ফেলা হয়। দেখুন, এই মানুষগুলো চায় যে তাদের মতন সোসাইটি বানাতে, আর যেটা বানাতে তাদের অনেক সময় লাগলে লাগুক, তাদের কাছে সময় রয়েছে। সেই মলডিভার একটা সায়েন্টিস্ট ছিল এবং সে একটা প্রযুক্তির উপরে কাজ করছিল, কোল্ড ফিউশন, যাতে মানুষেরা আনলিমিটেড এনার্জি পায়। তবে সেই ভল্টেক মলডিভারের অধিকাংশ সায়েন্টিস্ট তার প্রযুক্তিগুলোকে কিনে নেয় এবং সেগুলোকে পেটেন্ট করে নেয়, অর্থাৎ অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তার বানানো সেই কোল্ড ফিউশন, সেটা তো সেই সায়েন্টিস্টটা চুরি করে নিয়ে চলে যায়, যে সায়েন্টিস্টের মাথার দাম অনেক বেশি ছিল, এবং সেটা নিয়ে সে মলডিভারের কাছেই আসছিল। মলডিভারের কাছে এখন তো সেটা রয়েছে, তবে সেটাকে অ্যাক্টিভেট করার জন্য একটা কোড প্রয়োজন, যেটা একটা ভল্টেকের এমপ্লয়ের কাছেই রয়েছে। অর্থাৎ লুসির পিতা হ্যাঙ্ক জানে যে সেই কোডটা কি। বাই দ্য ওয়ে, লুসির সামনে যে সেই ঘুলটা ছিল না, যাকে সেখানে বেঁধে রাখা হয়েছিল, সেটা আর কেউ না, লুসির নিজেরই মা রোজ। মলডিভার এখনও রোজকে সেখানে রেখে দিয়েছে দেখানোর জন্য। এটা হচ্ছে একটা প্রমাণ যে লুসির পিতা কতটা খারাপ মানুষ এবং তাদের এই প্ল্যান এই মানবজাতিটাকে কোথায় নিয়ে এসেছে। অবশেষে কোনো রাস্তা না থাকায় হ্যাঙ্ক তাদেরকে কোডটা দিয়ে দেয় এবং মলডিভার সেই কোল্ড ফিউশনটাকে অ্যাক্টিভেট করে নেয়। তবে ততক্ষণে ব্রাদারহুড তার সম্পূর্ণ টিম নিয়ে সেখানে চলে এসেছে। আর কি, সে নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিক এবং ব্রাদারহুডের মধ্যে চরম যুদ্ধ শুরু হয়। প্রত্যেকেই একটা জিনিসের জন্যই তো লড়ছে, যে তারা একটা বেটার দুনিয়া চায়, পৃথিবীটাকে একটা সুন্দরভাবে দেখতে চায়। যে দেখুন না, আপনি যে পলিটিশিয়ানকে ভোট করুন, যে দেশটা যাতে আমার সুন্দর থাকে, প্রত্যেকটা নেতা নেত্রীর লক্ষ্য তো একটাই, তাহলে লড়াইটা কেন হয়? এবং কুপারের স্ত্রী অর্থাৎ বার্ব এটাই তো বলেছিল যে এটাই ফ্যাক্ট, এটাই মানুষদের নেচার। ফলআউট সিরিজে এই ওয়ার্ডটা বহুবার ইউজ করা হয়েছে, যে ওয়ার নেভার চেঞ্জেস। সেই আদিকাল প্রস্তর যুগ থেকে যুদ্ধ চলছে এবং ভবিষ্যতেও চলবে। ওয়েল, সে অবজারভেটরিতে চরম লড়াই হচ্ছে এবং সেই ঘোল অর্থাৎ কুপার সেও সেখানে গিয়ে পৌঁছায়। কিছু T-60 আর্মারকে সে গুলি মেরে ধ্বংস করে দেয়, কারণ সে জানে যে সেই আর্মারগুলোর ফ্লস কোথায় রয়েছে। অন্যদিকে ম্যাক্সিমাস যখন সত্যটা জানতে পারে যে তার যে বাসস্থান সেই শেরি স্যান্ডস, সেটাকে হ্যাঙ্ক ধ্বংস করে দিয়েছিল, তবে ততক্ষণ অনেক লেট হয়ে গেছে। হ্যাঙ্ক তার খাঁচা থেকে বেরিয়ে একটা পাওয়ার আর্মার পরে একেবারে রেডি। এখন আর তাকে কেউ হত্যা করতে পারবে না। কুপারও সেখানে চলে আসে, তবে সে হ্যাঙ্ককে গুলি মারে না, বরং সে হ্যাঙ্ককে যাওয়ার একটা সুযোগ করে দেয়। লুসি যখন জিজ্ঞেস করে কেন, তখন সে উত্তর দেয় যে সে হ্যাঙ্ককে মেরে তো কোনো উত্তর পাবে না, বরং সে হ্যাঙ্ককে ছেড়ে দিলে সে জানতে পারবে যে হ্যাঙ্ক এই মুহূর্তে কোথায় যাচ্ছে। অবশ্যই সে তার মালিকদের কাছেই তো যাবে। এই স্থানটা ব্রাদারহুড সম্পূর্ণ দখল করে নিচ্ছে, তাই লুসি এবং কুপারের উচিত এই স্থানটা ত্যাগ করে পালানো। কুপার তাকে অফার করে তার সাথে যাওয়ার জন্য। আমরা কুপারের লড়াইটাও তো জানতে পারি যে কুপার এত দিন কেন বেঁচে আছে, সে কিসের অপেক্ষা করছে। আসলে তারও তো অনেক উত্তর জানা বাকি রয়েছে। সে তার স্ত্রী এবং তার নিজের ছোট মেয়ে জেনিকে খুঁজছে। অন্যদিকে সেই যুদ্ধে মলডিভার চরম আহত এবং নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সে ম্যাক্সিমাসকে কিছু সত্য কথা বলে যায়, যে এই মুহূর্তে ব্রাদারহুডের হাতে যে শক্তিটা লাগছে, এটাকে তারা কিভাবে কাজে লাগাবে সেটা ম্যাক্সিমাস জানে। কোল্ড ফিউশন, যেটা ভালো মানুষের হাতে পড়লে তো ভালো, তবে খারাপ মানুষের হাতে পড়লে সবকিছু ধ্বংস। মলডিভার তো মারা যায়, পাশে ম্যাক্সিমাস দাঁড়িয়েছিল। সেই কারণে ডেন এবং অন্যান্য ব্রাদারহুড সোলজাররা মনে করতে থাকে যে ম্যাক্সিমাস হয়তো মলডিভারকে হত্যা করেছে। সবাই ম্যাক্সিমাসের নামটা নিয়ে শাউট করা শুরু করে। ম্যাক্সিমাস এখন তাদের হিরো, তবে সে জানে যে এই শক্তিটা এখন ব্রাদারহুডের হাতে তো লেগে যাচ্ছে, ব্রাদারহুড এটাকে নিয়ে কি করবে। অন্যদিকে হ্যাঙ্ক যে পালিয়ে গেছিল, সে ওয়েস্টল্যান্ডে এক অদ্ভুত স্থানে গিয়ে ল্যান্ড করে। মরুভূমির মতন জায়গা, তবে দূরে একটা শহর দেখতে পাই, যেটা নিউ ভেগাস ছাড়া আর কিছুই না, যেটা নিয়ে একটা গেমও রয়েছে। সেখানে সে গিয়ে কি করবে সেটা না অবশ্যই আমরা সেকেন্ড সিজনে জানতে পারবো। তবে নর্ম যে সেই ভল্ট 31-এ গেছিল, সেই রোবটটা সেই ভল্টের দরজা বন্ধ করে দিয়েছে, কারণ নর্ম অনেক কিছু জেনে গেছে। অবশ্যই তারা তাদের সিক্রেটগুলো তো কম্প্রোমাইজ করতে পারবে না। নর্ম তো এখানে বেশি দিন বেঁচেও থাকতে পারবে না বিনা খাবারে, তাই অবশ্যই নর্মকে বেঁচে থাকতে হলে সেই ক্রায়ো প্লটগুলোর মধ্যেই যেতে হবে। সবকিছুর উত্তর পেতে হলে তাকে আগে জ্যান্ত তো থাকতে হবে। আর এখানেই ফলআউট টিভি সিরিজের স্টোরিটা শেষ হয়।
ওয়েল, এই ছিল স্টোরি। কেমন লেগেছে সেটা ডেফিনেটলি জানাবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করতে একদমই ভুলবেন না। আপনাদের মতামতগুলো, ওপিনিয়ন্সগুলো, কোনো সাজেশন থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। আমার ইনস্টা এবং ফেসবুক সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।